দরজা খুলে রাখা দেখে কিঞ্চিত অবাক হলো মেহেরিস। ভিতরে কি কেউ আছে? কিন্তু সে যতটুকু জানে এই লোকের রুমের ভিতরে তো ভুলেও কেউ যাবে না। যাকগে, তার জন্য তো ভালোই হয়েছে দরজা খোলা আছে। চুপি চুপি রুমের ভিতর প্রবেশ করলো মেহেরিস। ঠিক সাথে সাথেই ভিতরে ঢুকে মেহেরিস আরেক দফা অবাক হলো পূর্বে সেই কাচের দেওয়ালের ন্যায় দরজাটি খোলা অবস্থায় দেখে। ওই রুমটায় কখনো যাওয়া হয়নি মেহেরিসের। আগে যতবার এসেছে এই বসার রুমটাতে এসেছে সে, তবে আজ হঠাৎ করেই এত সিকিউরিটি থাকা রুমে দরজা খোলা দেখে কিছুটা অবাক হলো মেহেরিস। নিজেকে দমিয়ে রাখতে না পেরে চটজলদি ওই কাচের দেওয়ালের ন্যায় দরজার সাথে গিয়ে ঘেঁষে দাঁড়িয়ে ভাবলো ভিতরে গিয়ে একবার দেখবে সে ভিতরে কে আছে। আর কী বা আছে ভিতরে? দরজাটা আর একটু ঠেলে ভিতরে প্রবেশ করতে রীতিমতো বিস্মিত মেহেরিস। বেশ জাঁকজমকপূর্ণ একটা রুম, ফার্নিচারগুলো বেশ অদ্ভুত সুন্দর, রুচি আছে বলতে হবে এই লোকের, সব কিছুতেই পারফেক্ট। তবে হঠাৎ মেহেরিসের নাকি সেই চিরপরিচিত পারফিউমের ঘ্রাণ ভেসে আসতে কিঞ্চিত ভাবুক হলো মেহেরিস। তার মাঝে রুমের সাথে অ্যাটাচড করা বাথরুমের ভিতর পানির শব্দ ধ্যান ভাঙল মেহেরিসের। বিদেশি স্টাইলের করা বাথরুমটি সহ কাচের তৈরি, তবে বুলওয়ার্ড বাইরে থেকে কিছুই দেখা যাবে না। তবে এই মুহূর্তে ভিতরে যে কেউ আছে সেটা ব্যাপারে আপাতত শিওর মেহেরিস। আচ্ছা, ভিতরে সেই সময় কে থাকতে পারে? ওই লোক না তো? কিন্তু সে তো নাকি অনেক দিন যাবৎ এই বাড়িতে আসে না। তাহলে এটা কে? চোর না তো আবার? ধুর, কি ভাবছে সে? এত সিকিউরিটির মধ্যে এত রাতে কোনো চোর আসতে যাবে না নিশ্চয়। তাই আবারও এই লোকের রুমে ইম্পসিবল। আর এসব ভাবনার মধ্যেই পরনে কালো ট্রাউজার আর উপরে সাদা শার্ট পরনে বাথরুম থেকে বের হয়ে আসলো পূর্ব। শার্টের উপরে দুটো বোতাম এখনও লাগানো হয়নি তার, যার ফলে ফর্সা লোমহীন আধখোলা বুকটা অনেকটাই দৃশ্যমান মেহেরিসের চোখে। সাথে সদ্য ভেজা চুল, যা থেকে টপ টপ করে পানি ঝরছে। হাতে কালো কালো পশমগুলো পানির তবলে লেপ্টে আছে মাংসের সাথে। চোখের পাপড়িগুলো ভিজে একটা আরেকটার সাথে লেগে আছে। মেহেরিসের বুক এর ধুকপুকানি যেন আস্তে আস্তে বেড়ে চলছে। লোকটাকে দেখতে এত মারাত্মক সুন্দর লাগছে যে মেহেরিসের সব রাগ ক্ষোভ ভুলে গিয়ে পূর্বকে দেখার বিভোর হয়ে উঠল। যেন এই মুহূর্তে তার প্রধান কাজ হচ্ছে শুধু এই মানুষটাকে দেখা, যাকে এভাবে দেখে সারা জীবন পার করে দিতে পারে মেহেরিস অনাশায়। এভাবে এই সময় পূর্বকে এখানে দেখার কথা কল্পনা তো ভাবেনি সে। বাজি পড়ার ন্যায় শক্ট হয়ে দাঁড়িয়ে আছে সে, এক জায়গায় চেয়ে আছে অপলক দৃষ্টিতে। পূর্ব বাথরুম থেকে বের হয়ে দেওয়ালের সাথে অ্যাটাচড করা বড় মিররটার সামনে দাঁড়িয়ে হাতে থাকা সবের তাওয়ালাটা দিয়ে চুল মুছতে ব্যস্ত হয়ে পড়ল, যার আরও বেশি মাতাল করে তুলল মেহেরিসকে। শুকনো গলায় মেয়েটা অনবরত ঢুক গিলেই যাচ্ছে। পূর্ব এই রূপ মেহেরিস আজ প্রথম দেখল, অথচ পূর্ব ভাবসাব এমন যে সে ছাড়া তার রুমে এখন কারো অস্তিত্ব নেই। সেসব নিয়ে মেহেরিসের আপাতত কিছু ভাবছে না। সে তো তারই কল্পপুরুষকে দেখায় মত্ত। এই লোক বোধহয় ইচ্ছে করে শার্টের উপরে বোতামগুলো খুলে রেখেছে মেহেরিসকে ঘায়েল করতে। কে আরেক দফা অবাক হয়ে দিয়ে এবার পূর্ব আস্তে আস্তে শার্টের বাকি বোতামগুলো খুলতে শুরু করলেন। ধ্যান ফিরে আসে মেহেরিসের। সাথে সাথে চোখ নামিয়ে নিচের দিকে চেয়ে গমগমের স্বরে পূর্বকে উদ্দেশ্য করে বলে, আরে আরে কি করছেন? দেখতে পাচ্ছেন না আপনার সামনে একটা মেয়ে মানুষ দাঁড়িয়ে আছে? এ তো পূর্বের মধ্যে কোনো রিয়াকশন হলো না। আগের ন্যায় শার্টের বাকি বোতামগুলো একটা একটা করে খুলে এক টানে দিয়ে শার্ট খুলে ফেললো বেডের এক কোণায়। সাথে সাথে মেহেরিস ঘুরে দাঁড়ালো চোখ বন্ধ করে। হাত পা ঠান্ডা অসাড় হয়ে উঠল ইতিমধ্যে মেহেরিসের। মস্তিষ্ক জুড়ে শুধু একটু আগে দেখার ঘটনা পুনরাবৃত্তি করে যাচ্ছে। কোনো রকম শুষ্ক জিভ টেনে ঠোঁট দুটো ভিজিয়ে নিল মেহেরিস। এই মুহূর্তে তার ভীষণ পানি পিপাসা পেয়েছে।
হয়তো এক সমুদ্র পরিমাণ পানিও কম পড়ে যাবে তার কাছে এই মুহূর্তে। এই লোক কি অন্ধ হয়ে গেল নাকি? সে কি দেখতে পায়নি তার সামনে একটা মেয়ে মানুষ দাঁড়িয়ে ছিল? অসভ্য লোক কোথাকার। আচানক মেহেরিসের মাথার প্রশ্ন এলো, আচ্ছা তাকে এখানে দেখে এই লোকের মধ্যে কোনো প্রতিক্রিয়ার সৃষ্টি হলো না কেন? উল্টো এমন ভান করছে যেন মেহেরিসের এখানে থাকাটা স্বাভাবিক, তো দূর, তাকে যেন চোখে দেখতে পাচ্ছে না। রাগ উঠল মেহেরিসের প্রচণ্ড। কোথায় সে ভেবেছিল হয়তো তাকে দেখে এই লোক খুশি হবে, কিন্তু তার ধারণা তো পুরোপুরি ভুল। তার মানে সাব্বিরের কথাই ঠিক, নিশ্চয়ই ব্যাটা বিয়ে করে নতুন বউ রেখে এসেছে ওই বাড়িতে। রাগে বিক্ষোভে ভিতরটা জলে পুরে ছারখার হয়ে যাচ্ছে মেহেরিসের। মন তো চাচ্ছে পূর্বের ভেজা চুলগুলোকে একত্রে টেনে টেনে ছিঁড়তে। এই আপনার সমস্যা কি? হ্যাঁ, আপনার সামনে আস্ত একটা আমি দাঁড়িয়ে, অথচ এমন ভাব করছেন যেন এখানে আপনি ছাড়া এখানে আর কেউ নেই। পূর্বের দিকে ঘুরে তাকিয়ে বলল কথাটি মেহেরিস। এতক্ষণে পূর্ব নিজের উদাম গায়ে অ্যাশ কালারের একটি টি শার্ট জড়িয়ে ফেলেছে। এতে যেন কমতি নেই লোকটার সৌন্দর্যে এক ফোঁটাও। কিন্তু এবার পূর্ব মেহেরিসের সমস্ত রাগের ওপর এক বালতি পানি ঢালার ন্যায় তাকে এড়িয়ে সোজা বাইরে চলে গেল রুম থেকে। তৎক্ষণাৎ মেহেরিসের রাগে ভূষিত হয়ে দৌড়ে গিয়ে খাটের কোণা থেকে পড়ে থাকা শার্টটা উঠে পূর্বকে ছুঁড়ের ন্যায় পিছন থেকে ছুঁড়ে মারল, কিন্তু ততক্ষণে পূর্বে দরজা পেরিয়ে বাইরে চলে গেছে। বোকা মেহেরিস, জানেও না যে সে বাংলাদেশে আসবে, আর সেটা পূর্ব জানতে পারবে না। তা কি হয়? মূলত পূর্ব তার সেই গার্ডদের ফোন করে জেনেছিল মেহেরিসের কথা। এয়ারপোর্ট থাকা বিষয়টা জানার পরই সে জানতে পারে মেহেরিস বাংলাদেশের উদ্দেশ্যে প্লেনে উঠেছে। তখন সাব্বিরের ওপর সন্দেহ হয়েছিল পূর্বের, তবে সেও এবার মেহেরিসকে বুঝাবে এই পূর্ব কথা না শোনা পরিণতি হারে হারে ভোগ করাবে মেয়েটাকে। সেটা এখানে তো আসতে না চাইলেও বেহায়া মনটা আর বাধা মানল না তার। কাতর চোখে দুটো এক নজর তার এই বেহায়া বউটাকে দেখতে চলে এসেছে। তার কথা অমান্য করে খাবার টেবিলে বসে আছে পূর্ব। রহিমা বেগম খাবার বেড়ে দিয়ে ছেলেকে পূর্বর বাড়িতে আসার কথা জেনে সবাই জড়ো হয়েছে আপাতত ডাইনিং রুমে। মুখ টিপে হাসছে একজন অপরজনের দিকে চেয়ে। এতদিন ধরে যাকে ধরে বেঁধে আনতে পারেনি বাড়িতে, সে আজ হঠাৎ করে বাড়িতে হাজির হওয়ার বিষয়টা বোধগম্য হয়ে এমন আচরণ তাদের। তবে এতে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই টেবিলে বসে খেতে থাকা ব্যক্তিটার। সে তো নিজের মতোই আয়েশ করে খেয়ে যাচ্ছে তখন থেকে। হাঁসফাঁস করতে করতে আমান এসে দাঁড়ালো পূর্বের সামনে। এরিনাকে উদ্দেশ্য করে রসাত্মক স্বরে বলে উঠল, আজকাল মনটা কোনো কথা শোনে না, বুঝেছিস এরিনা? মনটা খালি বউ বউ করে শুধু। হয়তো বউটা সারাক্ষণ আশেপাশে থাকে বলেই সেই ফিলিংসটা তোদের বুঝাতে পারি না। সোফায় বসে থাকা এরিনা তখন আমানের কথা রেস্ট টেনে উত্তরে বলে ওঠে, তুমি ঠিক বলছো আমান ভাই। ভাবছি ইরাকে কিছুদিনের জন্য বাবার বাসায় পাঠিয়ে দিব, তারপর না হয় তোমার ফিলিংসটা ইরাদের বাড়িতে গিয়ে বুঝিয়ে এসো। আরে বউকে ভালোবাসা হলো সুন্নাত, বুঝেছিস? আমি আবার বাবা সব জায়গায় একরকম। বউয়ের জন্য কাঙ্গাল হয়ে ইগো নিয়ে বসে থাকা পার্সন আমি না। সবার দ্বারা সব কিছু সম্ভব না, জানিস তো। তবে এসবের কোনো কথাই গায়ে মাখল না পূর্ব। খাবার শেষে নিজের মতো করে উঠে চলে গেল। যেতে যেতে অবশ্যই রাশভারী কণ্ঠে আমানকে উদ্দেশ্য করে বলল, ইডিয়েট। সশব্দে হেসে উঠল ডাইনিং রুম উপস্থিত থাকা সবাই। পূর্ব সেই দিকে আপাতত কোনো ভ্রুক্ষেপ না করে মনে মনে বিড়বিড় করে মেহেরিসের উদ্দেশ্যে আওড়ালো, আজকে আপনার খবর আছে। সব কিছু হিসাব সুদে আসলে তুলব একদম। আধারে ঢাকা রাতের শহর, নিস্তব্ধ ঘুমোটে ভাব ধরে আছে চারপাশ। হয়তো মাঝরাতে অবসান ঘটবে তার অপেক্ষার। পরিবেশ সাথে পাল্লা ধরে মেহেরিসের মনটা তো যেন ভাগ বসেছে সেই ঘুমোটের আকৃতি।
তখন পূর্ব তার রুম থেকে খাবারের জন্য বাইরে গেলেও বের হয়নি সেখান থেকে মেহরিশ। আজ এই লোকের সাথে একটা হেস্তনেস্ত করেই যাবে এখান থেকে সে। সেই পণ করে বসে আছে পূর্বের রুমে। তবে এতক্ষণ একটানা বসে থাকতে থাকতে কোমরটা ব্যথা হওয়ার উপক্রম। তাই একটা সময় পূর্বের সামনে রুমে রাখা বুক সেলফটা থেকে একটা বই নিয়ে পড়া শুরু করেছে সে। বইতে নামটা দেখে প্রথমে নাক ছিটকালো, পরবর্তী কাহিনীর মধ্যে ডুবে যায় নিবিড়চ্ছন্নভাবে। বই পড়া ফাঁকে ফাঁকে ঘড়ির কাঁটায় চোখ বুলিয়ে কয়েকবার দেখে নিয়েছে মেহরিশ। এই লোক কি রাতের খাবার খেতে গেছে নাকি পুরো 1 বছরের বোধগম্য হচ্ছে না তার বিষয়টা। এতক্ষণ লাগে কারো খাবার খেতে? এতক্ষণ তো মেহরিশে 5 বার খেয়ে উঠে যাবে। সামনের রুমে আলো রঙে সোফায় বসে পায়ের উপর পা তুলে বসে আছে মেহরিশ। 2 হাতে তার হিজ ওয়াইফ নামের একটা ইংরেজি বই। মেহরিশ বাংলা ভাষার মতোই ফরফর করে গোটা কয়েক পৃষ্ঠা পড়ে ফেলেছে ইতিমধ্যে। নাও, স্টোরিটা বেশ ইন্টারেস্টিং, তবে একটা বিষয় এখনও মেহরিশ ক্লিয়ারলি বুঝতে পারছে না। এই লোক করে রাজনীতি, সারাদিন পড়ে থাকে দেশে মানুষ সেবা করা নিয়ে। তাহলে এইসব বই পড়েটা কখন? আজকে মেহরিশ তার সকল প্রশ্নের উত্তর একটা একটা করে নিয়ে ছাড়বে এই লোকের থেকে। এমন সময় দরজা ঠেলে ভিতরে প্রবেশ করল পূর্ব। রুমে প্রবেশ করে সামনের রুমে সোফায় বসে থাকা মেহরিশকে দেখেও না দেখা ভান করে পুনরায় এড়িয়ে যাওয়ার ন্যায় নিজের বেড রুমের দিকে অগ্রসর হলো সে। বই পড়ার আড়ালে পূর্ব গতিবেগ লক্ষ্য করল মেহরিশ, যাতে তার ভীষণ রাগ উঠল পূর্বের উপর। তাকে কি মানুষ মনে হয় না? পেয়েছেটা কি এই লোক? রেগে মেগে বইটা ঠাস করে বন্ধ করে সেটা হাতে নিয়েই পূর্ব রুমের উদ্দেশ্যে ভিতরে প্রবেশ করল মেহরিশের পূর্বের পিছু পিছু। পূর্ব রুমে ঢুকতে মেহরিশের পূর্বের পিছনে পিছনে পূর্বের সাথে রুমের ভিতর ঢুকলো, অথচ পূর্ব আবারও সেদিকে পাত্তা না দিয়ে রুমের লাইটটি অফ করতে মেহরিশ তৎক্ষণাৎ লাইটটি তার ছোট ছোট আঙুল চালিয়ে সুইচ টিপে জ্বালিয়ে দিল। পূর্ব আবারও লাইটটি অফ করলো মেহরিশের একইভাবে পুনরায় লাইটটি জ্বালিয়ে দিয়ে যাচ্ছিল, যাকে একটা সময় বিরক্ত হয়ে পূর্ব ভারী গলায় বলে ওঠে, কি সমস্যা? কি সমস্যা মানে? সমস্যা আমার নাকি আপনার? হ্যাঁ, সেই কখন থেকে আপনাকে কত কিছু বলে যাচ্ছি, অথচ আপনার মধ্যে সেটা কোনো ইফেক্ট পড়ছে না। মেহরিশের এহেন কথা ভুরু কিঞ্চিত কুচকালে পূর্ব বেডের মাঝ বরাবর বসে হাত দুটো বেডের উপর হেলান দিয়ে রাখা ন্যায় পিছনের দিকে রেখে পায়ের উপর পা তুলে মেহরিশকে বলল, বলো, কি বলবে? পূর্বে এমন গা ছাড়া ভাবলেশীনভাবে প্রশ্ন করা দেখে পূর্ব গা জ্বলে উঠল মেহরিশের। রাগে তেলে বেগুনে জ্বলিয়ে উঠে বলল, বলো মানে? সে কখন থেকে তো আপনাকে বলে যাচ্ছি আমি। জবাব দিয়েছেন কোনো কিছুর? সেটাই তো। কি জানতে চাও বলো? পূর্ব আবার এমন গা ছাড়া ভাবলেশীন উত্তরে তোরাক করে মাথায় রাগ চাপল মেহরিশের। আপনি তো দেখি আস্তে খারাপ লোক। এই যে আমি এতদিন পরে হঠাৎ করে এখানে এসেছি, আপনি একবারও জানতে চেয়েছেন আমি কবে এসেছি, কখন এসেছি, কেন এসেছি? জানতে চাইবেন তো? দূরে আমাকে দেখো এমন বনিতা করছেন যেন আপনার সামনে কেউ নেই। এমন করছেন কেন? এই মেয়ে, তুমি এমন কে যে তোমাকে দেখে আমার জিজ্ঞেস করতে হবে এসব? তোমার মন চেয়েছে এসেছ, এতে আমার কি? হ্যাঁ, তার মানে আপনি সত্যি বিয়ে করে নিয়েছেন? ভরকালো পূর্ব পুরোদমে। হঠাৎ এমন কথা শুনতে আশ্চর্য স্বরে বলে উঠল, বিয়ে? হোয়াট রাবিশ! কি বলছো এসব? একদম কথা ঘুরাবেন না। আমি এবার শিওর হলাম যে আপনি নিশ্চয় আরেকটা বিয়ে করে রেখেছেন আপনার ওই বাড়িতে। এজন্যই তো বাড়িতে আসেন না আপনি। আর আর আমাকে দেখেও আপনার উপর তার বিন্দুমাত্র প্রভাব পড়েনি, এজন্যই, তাই না? এবার পূর্ব বুঝতে পারল মেহরিশ কেন হঠাৎ করে এখানে এসেছে। তার এসব উদ্ভট কথাবার্তা বা কে এই মেয়ের কানে ভরেছে? সাব্বিরকে সে একবার সামনে পেয়নি। কোথায় সে ভেবেছে হয়তো মেহরিশ তাকে মিস করছে বলে এখানে হঠাৎ করে চলে এসেছে।
কিন্তু এই মেয়ে তো উল্টো তাকে সন্দেহ করতে করতে সোজা বাংলাদেশে চলে আসছে। তবে মনে মনে সাব্বিরের জন্য রাগ উঠল, মাথায় তার সারাক্ষণ এক দুষ্ট বুদ্ধি আটল। মেহেরিসের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে স্বাভাবিকের ন্যায় বলে উঠল, হ্যাঁ করেছি বিয়ে, তো তোমার থেকে পারমিশন নিয়ে করতে হবে? মেহেরিস এর চোখ দুটো রসগোল্লার মতো বড় বড় হয়ে গেল। সেই চোখ পরখ করছে তার সামনে থাকা মানবটিকে। মন তো চাচ্ছে মাথায় কিছু দিয়ে বাড়ি মেরে পুরো মাথাটা ফাটিয়ে দিতে এই লোকের। একে তো বউকে রেখে আবার বিয়ে করছি, আবার তাকে বলছে তার থেকে পারমিশন নিতে হবে। লজ্জা করলো না একবার এক কথা বলতে? চোখ দিয়ে না চাইতো কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল মেহেরিসের। অজান্তে পানিগুলো কি রাগের তোপে পড়েছে নাকি অন্য কোনো কষ্টে জানে না মেহেরিস, আর জানতে চায়ও না সে। রাগে রি করতে করতে বলে উঠল, অসভ্য পুরুষ, নিজের বউ থাকতে আবার আরেকটা বিয়ে করেছেন আপনি। আবার বলে পারমিশন নিতে হবে পারমিশন, সম্পর্কে আমি আপনার বউ হই, আর বড় বউ, এর থেকে পারমিশন ছাড়া দ্বিতীয় বিয়ে করা যায় না, জানেন না সেটা? বিয়ে করতে হলে এখন তোমার থেকে পারমিশন নিয়ে বিয়ে করতে হবে। শোনো মেয়ে, দরকার হলে একটা কেন আরও কয়েকটা করব, রেকর্ড করব, বিয়ে করা তোমার কোনো সমস্যা কি? এই বয়সে আপনার এতগুলো বিয়ে করার শখ? তাহলে আমাকে বিয়ে করেছেন কেন? হ্যাঁ, আমি কি বলেছিলাম আমাকে বিয়ে করতে? মন চেয়েছে করেছি, বললাম তো, দরকার হলে আরও করব। আর তুমি কি কোনো মতে আমাকে বয়সের খোঁটা দিলে? তুমি জানো চাইলে 1 ডজন বউকে একসাথে সামলানোর অ্যাবিলিটি আছে আমার। এখন বেশি কথা না বলে যাও রুম থেকে, ঘুমাবো আমি। বলে পূর্ব সেখান থেকে উঠতে নিলে আচানক মেহেরিসে করে ফেলে আরেক কাণ্ড। দৌড়ে গিয়ে পূর্বের গেঞ্জির কলার সামনে দুটো হাত দিয়ে মুঠো করে শক্ত করে ধরে রাখে সেটা। এতপর দাঁত কিরমির করে বলতে থাকে, অসভ্য চরিত্রহীন পুরুষ, এই এতগুলো লাগবে কেন তোর? আমি ছাড়া আর যদি দ্বিতীয় কোনো মেয়ে নাম মুখে আনিস তো একবার মেরে দিব। বিস্ময় হতবিলোপ পূর্ব। হঠাৎই মেয়ে এত সাহস এলো কোথা থেকে? সাহান পূর্ব এর মুখে মুখে তর্ক করা, আবার তার টি শার্ট এর গলা টেনে ধরে। এখন যদি এই মেয়ের জায়গায় অন্য কোনো ব্যক্তি থাকতো তাহলে কি পরিণাম হতো ওই ব্যক্তির ভেবে মনে মনে মৃদু হাসল পূর্ব। পরক্ষণে আবার পুনরায় মুখে বিজয়নের রুক্ষ কণ্ঠে মেহেরিসকে ছাড়াতে ছাড়াতে বলে উঠল, থাপড়িয়ে দাঁত ফেলে দিব একদম, বেয়াদব কোথাকার। সাহস দেখে শুধু অবাক হচ্ছি। আমাকে তোর কি মনে হয়? হ্যাঁ, আমি কি ও সকল পুরুষদের মতো রে? কে কি বললো না বলো অবিশ্বাস করে ফেললি? যা এখন চোখের সামনে থেকে। রাগ উঠেছে আমার, এখানে থাকলে কি না কি করে ফেলি, মাথা ঠিক নেই। সর যা। মেহেরিস পূর্বের ধাক্কা তাল সামলাতে না পেরে খানিকটা দূরে গিয়ে পড়ল। কাঁদো কাঁদো চোখে পানি মুছতে মুছতে বলো, সত্যি বিয়ে করেননি? তাহলে যে সাব্বির ভাই বলো, ওই ইডিয়েটকে তো কাল দেখছি, যার তার কথায় কান দিয়ে সোজা আমাকে অবিশ্বাস করে ফেললি। এর আগের বারও তুই সেম একই কাজ করেছিস। এই আমাকে তোর কি মনে হয় তোকে কিছু বলি না বলে আমাকে সস্তা ভাবিস? বলে বড় একটা শ্বাস নিয়ে উঠে দাঁড়ালো পূর্ব সে স্থান হতে। মেহেরিস তাকে অবিশ্বাস করছে কথাটা কেন জানি মানতে পারল না পূর্ব। এর আগেও একবারই নিয়ে তাকে ক্যারেক্টারলেস বলে সম্বোধন করেছে, যার জন্য সে রেগে গিয়ে তখন তার সাথে খারাপ ব্যবহার করেছিল। এবার আর এমন কিছু করতে চাচ্ছে না বলে সোজা রুম থেকে বের হয়ে গেল সে। এখন আপাতত মেহেরিসের সম্মুখে দাঁড়িয়ে থাকতে চায় না পূর্ব, কারণ হেতের বিপরীত হয়ে দেখা যেতে পারে সে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে মেহেরিসকে আঘাত না করে বসে। কোথায় সে ভেবেছিল আজ মেহেরিসকে নিজের পরশে মুড়িয়ে নিবে। না, এই মেয়ে সবসময় উল্টাপাল্টা কাণ্ডে রাগিয়ে দেয় তাকে। এদিকে ভাবুক মেহেরিস চুপচাপ বসে আছে পূর্বে চলে যাওয়ার দিকে চেয়ে। লোকটা কি বলে গেল তাকে? তার মানে সাব্বির ভাই কি তাকে মিথ্যা বলেছে? ইস মেহেরিস, তুই অন্যের কথা শুনে দিক বিদিক বিবেচনা না করে সোজা চলে এসেছিস কৈফিয়ত চাইতে।
এখন কিভাবে এই মুখ দেখাবি তাকে? কেটে গেল আরেকটি নির্ঘুম রাত। ঘড়ির কাঁটায় সকাল প্রায় 9:45। শেষ রাতের দিকে কেবল একটু ঘুমিয়েছিল মেহরিশ। আজকে প্রতিবারের ন্যায় জানালা বন্ধ না করে ঘুমানো তরুণ পাখির কিচিরমিচির শব্দে আবার সকালে সোনালি রোদ এসে মুখে পড়ে। বেঘাত ঘটানো মেহেরিশের আরামের ঘুম। চোখ পিটপিট করে তাকিয়ে কোনো রকম উঠে ক্লান্ত শরীরে বসল সে। কাল তখন পূর্বে চলে যাওয়ার সাথে সাথে সেও তার রুমে চলে এসেছিল। নিজের প্রতি জন্মানো অযাচিত মনোভাব নিজের কাছেই নিজেকে নিষ্ক্রিয় করে তুলছে। কতটা নির্বোধ হলে সে অন্যের কথা কাউকে সন্দেহ করতে পারে? পূর্বকে সে এতদিন যতটুকু চিনেছে তাতে তার পূর্বকে কোনো মতে ক্যারেক্টারলেস মনে হয়নি। হয়তো সাব্বির দুষ্টুমি করেছিল তার সাথে, আর সে কিনা সেটা সত্যি মনে করে চলে এসেছে এখানে। কিভাবে এই মুখ দেখাবে এখন? একটা বার এরিনা আপুকে জিজ্ঞেস করলে তো হতো তার। উফ, এত শত ভেবে এখন কাজ নেই। যা হয়েছে হয়েছে। ঘুম থেকে আর মোড়া ভেঙে উঠে কোনো রকম ফ্রেশ হয়ে নিচে চলে গেলে সবার উদ্দেশ্যে। নিজের পরিবেশ থেকে কিঞ্চিত অবাকের ন্যায় কৌতূহলী হয়ে তাকিয়ে রইল চারপাশে। আজ যেন মির্জা বাড়িতে একটু বেশি সচল যেন মনে হচ্ছে। আজ কি কোনো অনুষ্ঠান বাড়িতে? কই, সে তো জানে না সেটা। তাকে তো এই ব্যাপারে কেউ কিছু বলেনি। সবাই যার যার কাছে ব্যস্ত। এরিনাকে দেখতে পেয়ে সোফার এক কোণায় চুপচাপ বসে ফোন স্ক্রলিং করছে। হন্তদন্ত হয়ে ছুটে গিয়ে দাঁড়ালো মেহরিশ এরিনার কাছে। এরিনা আপু, আজকে কি বাসায় কোনো অনুষ্ঠান? ফোন রেখে মেহরিশের দিকে চোখ তুলে তাকালো এরিনা ভাবুক দৃষ্টিতে। মেহরিশের দিকে গমগমে চোখে তাকিয়ে উত্তরে বল, তুমি জানো না আজকে কি? দুপাশে মাথা নাড়ালো মেহরিশ। তার মানে না, সে জানে না আজকে এই বাড়ি থেকে যা দেখে এরিনা বলে, আজকে তো ভাইয়ের বার্থডে। যদিও ভাইয়া বাড়িতে সেলিব্রেট করে না এসব, তারপরও আমার এই দিনটাকে নিজের মতো করে উদযাপন করি। সকাল থেকে মা ভাইয়ের সমস্ত পছন্দের খাবার রান্না করতে ব্যস্ত হয়ে পড়েছে। তৎক্ষণাৎ মেহরিশের মনে পড়ল, ঠিকই তো, সে তো খেয়াল করেনি এটা ডিসেম্বর মাস, আর আজ তো এই লোকের 30 বছরে পা দিল। মনে মনে ভীষণ হাসলো মেহরিশ পূর্বের বয়স নিয়ে। এই লোক অবশেষে 30-এর ঘরে পা দিয়ে ফেলেছে, অথচ দেখলে মনে হয় না। মানুষ তো ভাবে 24-25 বছরের কোনো ইয়াং যুবক। একবার মন চাইল তারও এই আনন্দে শরিক হতে, কিন্তু পরক্ষণে নিজের বার্থডের কথা স্মরণ হতে চুপসে গেল মেয়েটা। তার তো খুব ভালোভাবে মনে আছে এই লোক সেদিন তার বার্থডের আগের দিন কিভাবে তাকে ফেলে রেখে চলে এসেছিল। গা ছাড়া ভাব নিয়ে এই উদ্দেশ্যহীনভাবে চেয়ে চুপ হয়ে দাঁড়িয়ে রইল মেহরিশ। উত্তরে আর কিছু বলল না। গিয়ে খাবার টেবিলে বসে খেতে শুরু করলো। তাকে দেখা মাত্রই কিচেন থেকে রেহানা বেগম, আলিয়া বেগম এসে খাবার পরিবেশন করে দিতে লাগলো মেহরিশকে। এখান থেকে খেয়ে কিছু চুপচাপ নিজের রুমে বসে থাকবে সে। আজ সারাদিন বের হবে না সে রুম থেকে। দুপুর ঘুরিয়ে বিকাল হতে চলল। মেহরিশে সেই সকালে গিয়ে ব্রেকফাস্ট করে নিজের রুমে এসে বসেছে, আর একবারও নিচে যায়নি। ইতিমধ্যে বার কয়েক ইরা এসেছিল, তবুও সে বের হয়নি রুম থেকে। আজকে সারাদিন সে বের হবে না, আর ওই লোকের মুখোমুখি তো হবেই না। বাড়িতে ছোট করে সিম্পলের মধ্যে খুব সুন্দরভাবে সাজিয়েছে আমান, এবং সাব্বির এসেছে। সাব্বির আজ সকালে এরিনাদের বাড়ি এসেছিল। আজ তার একটা মাত্র বন্ধুর জন্মদিন বলে কথা। আজকের দিন সে তার বন্ধুর কোনো কথাই শুনবে না, নিজেদের মতো করে সে উদযাপন করবে এই দিনটাতে। তবে এসব কোনো কিছুই জানে না পূর্ব। একই সাথে বলা যায় এটা পূর্বের জন্য একটা সারপ্রাইজ হিসেবে ধরে নেয় তারা। সন্ধ্যা পেরিয়ে যখন রাত হতে চলল, এই তো রাত প্রায় 8টা থেকে 9টার ঘরে সবাই তৈরি হয়েছে। সাব্বির গিয়েছে তার বন্ধুকে নিয়ে আসার জন্য। ইরা আর এরিনা আজকে সুন্দর একটা কাজ করা শাড়ি পরেছে। মেহরিশ রুমে এই মুহূর্তে অবস্থানরত আছে তার দুজন। মেহরিশকে জোর করে যাচ্ছে সে কখন থেকে একটা শাড়ি পরার জন্য। কালো রঙের একটা শাড়ি ইরা কিছুদিন আগে পছন্দ করে কিনেছিল তার জন্য, তবে
পরা হয়নি এখনো। শাড়িটা পরতে কখন থেকে কসরত করে যাচ্ছে ইরা আর এরিনা। মেহেরিশ কোনো মতেই পরবে না সেই শাড়ি। তবে একটা সময় মেহেরিশকে এরিনা বলে উঠল, আরে মেহেরিশ, পরো না, আমারই তো বলো। ভাই এখানে আসবে না, আমরা নিজেরাই এই দিনটা উদযাপন করি। ভাই এসব পছন্দ করে না, সে তো এই দিনে বাড়িতে আসে না। লাস্ট কবে এসেছিল মনে নেই আমার। মেহেরিশ এবার বেশ জড়সড় এক ধাক্কা খেল। এটা কেমন কথা? যার জন্য এত কষ্ট করে এত কিছু আয়োজন করছে সে নাকি বাড়িতে আসে না, অথচ তাতে কেন মন খারাপ রেশ নেই বাড়ির কারো। যেন এটাই ভীষণভাবে অভ্যস্ত তারা। আচ্ছা, এই লোক যেহেতু আসবে না তাই সেও তাদের কথাটা রাখুক। পরক্ষণে আবার বেশ রাগ উঠল মেহেরিশে। শুধু শুধু এতক্ষণ রুমে বন্দি হয়েছিল সে। এরিনা আর ইরা মিথ্যা বলে সান্ত্বনা দিয়েছে মেহেরিশকে, কারণ তারা বুঝতে পেরেছে মেহেরিশ কী কারণে বাইরে যেতে চাচ্ছে না। আর তার ভাই আসলে সর্বোচ্চ মিনিট 5 থেকে আবার চলে যায় সব সময়, তাই তার এই মিথ্যা কথাটা বলেছে তাকে। ইরা, এরিনা আর মেহেরিশ তিনজনে আজ শাড়ি পরেছে। শাড়িগুলো দেখতে অনেকটা এক হলো, প্রত্যেকটা কালার ভিন্ন। তবে সব থেকে যেন মেহেরিশকেই তাদের চোখে সুন্দর লাগছে কালো রঙের শাড়িটাতে। অনেক কষ্টে পরিয়ে দিয়েছে ইরা তাকে শাড়িটার সাথে মিল রেখে কানে পাথরের বড় দুলও পরিয়েছে, ঠোঁটে বেবি পিঙ্ক লিপস্টিক, সাথে হালকা মেকআপের ছোঁয়া, চুলগুলো ছাড়াই রেখেছে। ইস, মেয়েটাকে আজকে কি যে সুন্দর লাগছে, মাশাআল্লাহ। আহা মেহেরিশ, তোমাকে এত সুন্দর লাগছে যে পূর্ব ভাই যদি তোমাকে বিয়ে না করতো আমি তোমাকে ফারাদ ভাইয়ের জন্য তোমাকে কিডন্যাপ করে হলেও নিয়ে যেতাম এখান থেকে। ফাহাদ কিছুদিনের মধ্যে চলে যাবে বিদেশ। এতদিনে চলে যেতে কিছু কাজ ছিল বিধায় সেগুলো মিটমাট করে সামনের সপ্তাহে আবার পাড়ি জমাবে বিদেশে। তার মা তাকে কত শত পাত্রী দেখিয়েছে ইতিমধ্যে, কিন্তু বিয়ে করতে রাজি হয়নি ফাহাদ। মাকে বুঝ দিতে বলে দিয়েছে সামনের বার আসলে না হয় বিয়ে করার সিদ্ধান্ত নেবে সে। তাই আর তার মা কিছুই বলেনি। ফাহাদ ভাই আর খালামণি কোথায়? এরা এসেছে ওনারা? না, রাস্তায়, তবে চলে আসবে এক্ষুনি। আপু তোমরা নিচে যাও, আমি আসছি একটু পর। মাম্মির সাথে একটু কথা বলবো। হাসি মুখে বিদেয় হলো এরিনা আর ইরা। মূলত ছাদের উপর এই আয়োজন করেছে সাব্বির আর আমান সারাদিন মিলে। ফাহাদরা ইতিমধ্যে এসে পড়েছে। মীরা, আয়না, ফারহাদ, ইরা, আমান সবাই এখন ছাদের উপরে। এই মাত্র সাব্বির তার বন্ধুকে ধরে বেঁধে নিয়ে এসেছে বাড়িতে। পরনে তার বন্ধু সেই নর্মাল পোশাক, তবে আজকাল শার্টটা একটু বেশি পড়ছে তার বন্ধু পাঞ্জাবির পরিবর্তে। ব্লু রঙের একটা শার্ট পরেছে, সাথে অফ হোয়াইট রঙের একটা প্যান্ট। শার্ট এর হাতা দুটো ফোল্ড করা কোনো পর্যন্ত, হাতে সেই দামি ঘড়ি। এই নর্মাল গেটআপে তার বন্ধুকে বেশ হ্যান্ডসাম লাগছে দেখতে। সাব্বির শত রিকোয়েস্ট করে এক প্রকার জোর করে মির্জা মঞ্জিলে নিয়ে এসেছে পূর্বকে। সে তো আসবে না, কিন্তু আজকের এই দিনটা যেন সাব্বির হয়ে যায় পূর্ব কোনো কথাই শুনে না ছেলেটা এই দিনটাতে। এর আগে বার সাব্বির টাইফয়েড জ্বরে আক্রান্ত থাকার দরুন আগে বারের জন্মদিনটাও পূর্বকে নিয়ে উদযাপন করা হয়নি তার। আর সে আসেনি দেখে পূর্ব আর আসেনি নিজ বাড়িতে। রাহিমা বেগম কত করে বলেছিল, কিন্তু পূর্ব কি আদৌ কারো কথা শোনা মতো ছেলে? নিজের মন যা চাই তাই করে সে সব সময়। ছাদের উপরে বেশ জাঁকজমকপূর্ণ করে সাজানো হয়েছে। মাঝারি সাইজের একটা টেবিলের ওপর রাখা গোল চকলেট কেক, যার ওপরে সুন্দর করে ছোট ছোট অক্ষরে লেখা হ্যাপি বার্থডে এমপি সাহেব। সেখানে এনে দাঁড় করিয়েছে সাব্বির পূর্বকে। এবার যেন পূর্বে ধৈর্যর বাঁধ ভাঙল বলে। সাব্বিরের উদ্দেশ্যে ক্রোধিত কণ্ঠে বলে উঠল, তাছাড়া এইসব উটকো ঝামেলা শেষ করো, যাবো আমি এখান থেকে। আরে ভাই, এমন করছিস কেন? তোকে সারা রাত আমার এখানে ধরে বেঁধে রাখবো না। কেকটা কেটেই চলে যাস সেখানে ইচ্ছা, তবে আজকে আমাকে আর পাবি না সাথে। আমি এখান থেকে কোথাও যাচ্ছি না। তাহলে কাটতে দিচ্ছিস না কেন ইডিয়েট? এই তোর কি কেক দেখে ক্ষুধে লেগে গেছে? আরে আগে বলবি তো, তোর জন্য না হয় এক্সট্রা করে আরেকটা কেক নিয়ে আসতাম। বলে উচ্চস্বরে হাসা শুরু করে দিল উপস্থিত থাকা সকলে। পরপর আবার পূর্বে রাগী চোখ পড়তেই চুপসে গেল সবার মুখ মুহূর্তের মধ্যে। পাশে থাকা আমান, এরিনা
কে উদ্দেশ্য করে বলে উঠল, কিরে এরিনা, আমাদের ভাবিজান কই? আসছে না কেন? আসছে ভাইয়া, ওই তো এসে পড়েছে বলে ছাদের ওঠার সিঁড়ির দিকে তাকালো এরিনা। সকলের চোখে পড়ল তখন মেহেরিসের ওপর। ফারহাতও দাঁড়িয়ে আছে পূর্বের পিছনে, হাঁ করে তাকিয়ে আছে আজকের মেহেরিসকে দেখে সে। তবে তৎক্ষণাৎ মেহেরিস থেকে দৃষ্টি ঘুরিয়ে পূর্বের দিকে চোখ তাক করে সবাই আপাতত চেয়ে আছে পূর্বের দিকে। সে যে মেহেরিসকে দেখার পর হাঁ করে আছে তো আছেই পূর্ব, এমন ভঙ্গিমা দেখেই সবাই হেসে কুটি কুটি। কিন্তু এতেও ছেলেটা এক বিন্দু হেলদোল হলো না। এদিকে মেহেরিস আচানক এখানে পূর্বকে দেখে ভীষণ বাজেভাবে ফেঁসে গেল। তখন তাহলে এরিনা আর ইরা তাকে মিথ্যে বলেছিল? মেহেরিসের সাথে সবাই এমন করে কেন? সবাই শুধু তার সাথে মিথ্যা বলে মজা নেয়। এই মুহূর্তে মেহেরিস এরিনা আর ইরা ওপর খুব ক্ষিপ্ত, তাদেরকে একা পেয়ে নিকষে। কিন্তু পরক্ষণে আবার নিজের অবস্থান টের পেতে অজানা সংখ্যা লজ্জায় নুয়ে গেল মেয়েটা। শাড়ি সামলে ভীষণ বাজেভাবে হিমশিম খাচ্ছে সে। বারবার মনে হচ্ছে এই বুঝি না খুলে পড়ে গেল। যদি খুলে পড়ে যায় তো তাহলে থাকবে তার মান-ইজ্জত। নিজেকে কিছুটা সামলে নিয়ে স্বাভাবিকের ন্যায় আস্তে আস্তে হেঁটে সামনে আসলো মেহেরিস। কিন্তু পূর্ব এখনও আগের ন্যায় তার তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে আছে মেহেরিস এর দিকেও। ভাবি চলে এসেছে, নে এখন কাটতে পারিস কেক। সাব্বিরের পিছে কাশির শব্দ। ধ্যান থেকে ফিরে এলো পূর্ব। খানিকটা বিব্রত হলো নিজের আচরণে। ছি, ভাববে তাকে এখন এরা। আর এই মেয়েটাকে বা কে বলেছে এভাবে সেজে গুছে তার সামনে আসতে, তাও আবার একদম শাড়ি পরে বউ সেজে। কালো রঙের শাড়িতে মেহেরিসকে আজ কোনো অপ্সরার প্রতিরূপ মনে হলো তার কাছে। মেহেরিস এসে দাঁড়ালো ইরার পাশে, পূর্ব সাথে দাঁড়িয়ে আমান তার পাশে, ইরা আর পরে মেহেরিস। পূর্ব কোনো রকম ছুরিটা ধরে কেকটা কেটে ফেলল, কিন্তু কাউকে খাওয়ালো না সেটা। কেক কাটছে এটাই যেন অনেক তাদের কাছে। পূর্বকে সরিয়ে দিয়ে তারা যার যার নিজের মতো কেক খাইয়ে ব্যস্ত হয়ে পড়ল। বার কয়েক এরিনা সাব্বির পূর্বকে একটু সেধেছিল, তবে সে খাবে না এসব হাবিজাবি। কেকের ছুরিটা এভাবে ধরে কাটলো যেন কেক নয় বরং কোনো মানুষের গলা কাটছে লোকটা। এরিনা এসে মেহেরিসকে হাতে থাকা একটু কেক একসাথে মুখে পুরে দিল মেহেরিসে। খানিকটা কেক মেহেরিসের ঠোঁটের সাথে লেগে আছে। পূর্ব এখনও ছাদের এক কোণা পকেটে হাত গুজে রেলিংয়ের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে নির্বিঘ্নে। মেহেরিসকে সপ্তপনে দেখে যাচ্ছে আর চোখে। মেহেরিসের ঠোঁটের সাথে লেগে থাকা কেকটুকু দেখে তার এই মুহূর্তে ভীষণ হিংসে হলো। না, এভাবে আর এই মেয়ের দিকে তাকানো যাবে না, বোঝানো যাবে না তার দুর্বলতা। যদি একবার এই মেয়ে আন্দাজ করতে পারে যে পূর্ব একমাত্র দুর্বলতা হচ্ছে সে, তখন তো তার মাথায় উঠে নাচবে এই মেয়ে। আমার মিউজিক প্লেয়ারে গান ছেড়েছে, এই গানটা ভীষণ প্রিয় মেহেরিসের। তবে এই সময় পূর্বের নিকট মনে হলো সময় উপযোগী একটা গান। ওহ, মেয়েটাকে সত্যি আজকে একদম পারফেক্ট লাগছে। শাড়ি পরলে সব মেয়েদের বোধহয় একটু বড় বড়ই লাগে। মেহেরিসকেও তার কাছে আজ বউ বউ লাগছে। তার বউ শুনল সাব্বির ভাই কে যেন তখন থেকে যাওয়ার জন্য অস্থির হয়ে যাচ্ছিল। পূর্বকে ব্যঙ্গ করে উক্ত কথাটি বলল আমান সাব্বিরকে উদ্দেশ্য করে। সাব্বির তাতে সায় দিয়ে উত্তরে বলে উঠল, ভাই তুই না চলে যা, এখন তো লেট হচ্ছে না। খানিকটা থতমত খেয়ে দৃষ্টি ঘুরিয়ে ফেলল পূর্ব। স্বাভাবিকের ন্যায় রাগী স্বরে বলে উঠল, আমার বাড়ি যখন ইচ্ছা যাব তোদের থেকে পারমিশন নিয়ে যেতে হবে? এমা আমান, শুনেছিস কিভাবে কথা ঘুরায় তোর ভাই? নিজের বাড়ি বলে খোটা দিচ্ছে আমাদের, অথচ নিজের বাড়িতে তাকে আজ কত কষ্ট করে হাত পায়ে ধরে নিয়ে এসেছি জানিস? আহা সাব্বির ভাই, ও তুমি বুঝবে না। দেখো এমন দিনও খুব শীঘ্রই আসবে। তুমি তোমার ফ্রেন্ডকে হাত পা ধরে তার বেডরুম বাইরে বের করতে পারবে না। ফারহাত দাঁড়িয়ে আছে অপর পাশে, তার দৃষ্টি মেহেরিসের উপর নিবদ্ধ আছে। ছাব্বিরদের কথা তোয়াক্কা না করে আড়ালে ফারহাতের দিকে চেয়ে যখন চোখ পড়ল ফারহাত তার বউয়ের দিকে, তখন নির্লিপ্তভাবে চেয়ে তখন রাগ উঠল পূর্বর। ফারহাদের প্রতি নয়, কেন জানি মেহেরিসের প্রতি রাগ উঠল তার। এই মেয়েকে এত সেজেগুজে কে আসতে বলেছে এখানে?
মেহেরিশ, আয়ান, ইরা আর এরিনা একসাথে দাঁড়িয়ে কি যেন বলছে আর জোরে জোরে হাসছে। এরই মাঝে আয়না ফোন নিয়ে তাদের তিনজনে একসাথে বেশ কয়েকটা ছবি তুলে নিল। ফারাদকে চুপচাপ একা দাঁড়িয়ে থাকতে দেখে এরিনা তাদের উদ্দেশ্য করে ডেকে বলল, আরে ফারাদ ভাই, ওখানে একা দাঁড়িয়ে আছো কেন? এখানে আসো। এই সুযোগটা অপেক্ষায় যেন ছিল ফারহাদ। এরিনা নামে ডাকা মাত্রই তরজলদি সেখানে হাজির ফারহাদ। খানিকটা মেহেরিসের দিকে ঘেঁষে দাঁড়ালো সে। তো ফারহাদ ভাই, আমাদের ভাবি আনবা কবে? এভাবে একা একা আর কত থাকবে বলো? দেখো এখানে সবাই কিন্তু মিঙ্গেল, শুধু তুমি ছাড়া। এখন যদি একটা ভাবি থাকতো পুরো টিম কমপ্লিট হয়ে যেত। এরিনা কথাটা কেন যেন ভালো লাগলো না ফারহাদের নিকট। মুখে মৃদু হাসি রেশে মেহেরিসের দিকে তাকিয়ে উত্তরে বলল, খুব শীঘ্রই। এদিকে সাব্বির আর আমান ঘিরে ধরেছে পূর্বকে। সেই কখন থেকে যা খুশি বলে যাচ্ছে ছেলেটাকে, অথচ আজ যেন তাদের কোনো ভ্রুক্ষেপ নেই পূর্বের। হ্যাঁ, বছরে এই একটা মাত্র দিনই পূর্ব তাদেরকে কোনো বাধা দেয় না। ভাই, আমাকে অভিনন্দন জানাবি না? মামা হতে যাচ্ছিস তুই। আহা সাব্বির ভাই, তুমি কাকে কি বলছো? বাবা হওয়ার বয়সে যদি কেউ মামা হয় তাহলে তার মনের অবস্থাটা বোঝো কেমন থাকে। তোমার বন্ধুর দুঃখ বুঝলে না হয় তুমি এখানে উল্টাপাল্টা কথা বলে কাটা গায়ে নুনে ছিটে দিতে না। বাকি কথাটুকু শেষ করতে পারল না আমান। তার ভাইয়ের রক্ত লাল চোখে দেখে মাঝপথে থেমে গেল ওখানেই। তবে সাব্বির আজকে যেন পণ করে নিয়েছে, আর সে পূর্বকে ভয় পাবে না। তাই তো হাসতে হাসতে বলে উঠল, আমাদের পূর্বকে নিয়ে সন্দেহ রাখিস না আমান, তুই তো আর জানিস না। জানি তো আমি, ইচ্ছে করলে একসাথে 10-12টা পাপ হওয়ার ক্ষমতা রাখে সে, বলে উচ্চস্বরে হেসে উঠল আমান আর সাব্বির। তবে পূর্বের এদিকে যেন কোনো ইন্টারেস্ট নেই। সে তো মেহেরিস আর তার পাশে দাঁড়িয়ে থাকা ফারহাদকে দেখে যাচ্ছে। এই মেয়েকে কি নিয়ে এত হাসাহাসি করছে, প্রচণ্ড রাগ উঠছে তার। যা দেখে সাব্বির এবার তার বন্ধুকে লক্ষ্য করে বলে উঠল, ভাই কুল কুল, তোরই আছে, চলে যাচ্ছে না। এমন সময় আয়না এসে দাঁড়ালো। সাব্বির আর আমানের সম্মুখে দাঁড়িয়ে রিনরিনের স্বরে বলে উঠল, আমান ভাই আর তোমাকে এরিনা আপু ডাকছে। কেন? এরিনা আপু বলেছে আমাদের সবাইকে বাইরে ঘুরতে নিয়ে যেতে। ফারহাদ ভাই রাজি হয়েছে, তাই আমাকে তোমাদের ডাকতে পাঠিয়েছে এরিনা আপু। দুজনে তাকালো পূর্বের দিকে, কিন্তু এই ছেলে মনের ভিতর কি চলছে পর্যবেক্ষণ করা। তাই সাব্বির আয়নাকে সান্ত্বনা দিয়ে বলো, তুমি যাও, আমরা আসছি। আয়নাও ঠিক সেভাবে এসেছিল, সেভাবে চলে গেল সেখান থেকে। এতবার সাব্বির পূর্ব দিকে তাকে তপ্তস্বরে বলে উঠল, তুই যাবি? চোখ তুলে তাকালো পূর্ব। সোজা সাপটা নিকেট কণ্ঠে বলে উঠল, না। ওকে আয় আমান, আমরা যাই। তোর এই নিরামিষ ভাইকে নিয়ে কিছু হবে না, যেখানেই যা সমস্যা নেই, তবে আমার বউকে রেখে যা। ছাদের এক কোণায় জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে মেহেরিস। পূর্ব ও তার খানিকটা দূরে দাঁড়িয়ে আছে নির্বিঘ্নে, হাতের ওপর হাত আড়াআড়িভাবে বুকের উপর রেখে দাঁড়িয়ে আছে পূর্ব। দৃষ্টি তার মেহেরিসের উপর নিবদ্ধ, যেন এই মুহূর্তে মেহেরিসকে দেখা তার সব থেকে গুরুত্বপূর্ণ কাজ। তবে মেহেরিস শাড়ির আঁচল আঙ্গুলে পেঁচাচ্ছে আর মনে মনে গালি দিচ্ছে বাকি সবাইকে। তাকে এভাবে একা কিভাবে রেখে যেতে পারলো সবাই? একটু মায়া হলো না তার জন্য? কাছে আসো। হঠাৎ পুরুষালিত কণ্ঠে ধ্যান থেকে ছিটকে বের হয়ে আসলো মেহেরিস। এমন নিরিবিলি পরিবেশে আকস্মিক পূর্বে এমন কণ্ঠস্বর গায়ে কেঁপে উঠল তার উপরে আবার তার দুজন একা। শাড়ি পরা না হলে বোধহয় মেহেরিস এতক্ষণে দৌড়ে পালাতো এখান থেকে। কাল রাত করে কার্যকলাপ সব চোখের সামনে ভেসে উঠল তার। শুনতে পাওনি? আসতে বলছি। এবার আগের ন্যায় ধমকে বলে উঠল কথাটি পূর্ব। মেহেরিস না চাইতেও কয়েক দফা এগিয়ে গিয়ে দাঁড়ালো পূর্বের নিকট, তবে মুখ তুলে তাকাচ্ছে না ভুলেও। নিচের দিকে দৃষ্টি তার। শাড়ি পরিয়ে দিয়েছে কে? নিচের দিকে চেয়ে মেহেরিস উত্তরে আমতা করে লাগলো, ইরাপো, আমি পড়তে চাইনি, জোর করে পরিয়েছে আমাকে। তুমি জানো শাড়ি পরলে তোমাকে কেমন লাগে দেখতে? নিচের দিকে তাকে মেহেরিস বলে উঠল, না, একদম বাজে লাগে দেখতে, ভীষণ বাজে। আর কখনো আমার পারমিশন ছাড়া এসব পরবে না, মনে থাকবে। বাধ্যমের মতো দুপাশে মাথা নাড়ালো মেহেরিস, কিন্তু মনে মনে সে পূর্বকে ইচ্ছা মতো ধুয়ে দিচ্ছে। যা ইচ্ছা পরবে, তাতে তোর কি বেটা?
কিন্তু মুখ ফুটে কিছু বলার সাহস নেই আপাতত তার। গুড। তো আজকে আমার বার্থডে, জানতে সেটা? না মানে হ্যাঁ। তো গিফট কোথায় আমার? ইতিহাস তো বোধ হয়ে মেহেরিসের ভীষণ লজ্জা পেল খানিকটা। সে কি জানতো নাকি এই লোক আজ বাসায় আসবে? তাকে তো মিথ্যা বলে এখানে আনা হয়েছে, আর গিফটের কথা তাকে কেউ তো কিছু বলেনি। আর এভাবে বা সরাসরি গিফট চেয়ে কেউ কাউকে লজ্জা দেয় নাকি? সে দেশেতে গিফট চাইতে আসে চেষ্টা কোথাকার। কি হলো? কিছু জিজ্ঞেস করছি। আমি আসলে জানতাম না, তবে আগামীকাল কিনে দেব গিফট আপনাকে, প্রমিস। বার্থডে আজকে আর গিফট দিবে আগামীকাল? এভাবে গিফট ছাড়া খালি হাতে বার্থডেতে খেতে চলে এসেছ। এবার বেশ লজ্জায় পেল মেহেরিস। রাগ উঠছে নিজের প্রতি। কেন যে আসতে গেল ওদের কথা এখানে? আর কখনই মেহেরিস ওদের কারো কথায় বিশ্বাস করবে না বলে পণ করল। বললাম তো জানতাম না। এমন করছেন কেন? কি লাগবে বলেন, আগামীকাল কিনে দেব আমি। আমার যা লাগবে তা পুরো দুনিয়ায় ঘেটেও কিনতে পাওয়া যাবে না। তাহলে কি চাই আপনার? রেলিং ছেড়ে এগিয়ে এসে দাঁড়ালো পূর্ব। পকেটে দু হাত গুজে ভাবলেসিনভাবে মেহেরিসের সামনে দাঁড়িয়ে মেহেরিসের দিকে কিঞ্চিত ঝুঁকে ঘোর লাগা কণ্ঠে বলে উঠল, আপাতত এই মুহূর্তে তোমাকে দিবে আমায়? বলে আর একটু কাছে ঝুঁকতে নিলেই হঠাৎ কারো কাশির শব্দ। থতমত খেয়ে উঠে পূর্ব। পিছনে দাঁড়িয়ে আমান, দৃষ্টি তার পূর্ব আর মেহেরিসের দিকে। পূর্ব তৎক্ষণাৎ তার বড় বড় অগ্নি যুগল আমানের দিকে তাক করলে আমান রেলিংয়ের উপর থেকে তার ফোনটা নিতে নিতে আমতা আমতা করে বলে উঠল, ফোন নিতে এসেছি ভাই, ভুলে রেখে চলে গিয়েছিলাম। আমান ভাই, আমাকেও সাথে করে নিয়ে যান প্লিজ। মেহেরিসের মুখে আকর্ষিত এহেন কথায় আমান একবার মেহেরিসের দিকে চেয়ে পুনরায় দৃষ্টি নিক্ষেপ করলো তার ভাইয়ের রাগান্বিত চেহারার দিকে। সে যে ভুল সময় এখানে এন্ট্রি নিয়েছে বোধগম্য হতেই ভাইয়ের ভয় ঢুক গিলল ছেলেটা। মেহেরিস, তুমি ভাইয়ের সাথে যেও, আমাদের গাড়িতে জায়গা নেই বলেই যথাসম্ভব সেই স্থান ত্যাগ করল আমান। এখান থেকে গেলেই বোধহয় প্রাণে বাঁচে ছেলেটা, না হলে তার ভাইয়ের চোখ দেখে তো মনে হয়েছিল বুঝি চোখ দিয়ে ভস্ম করে দিবে তাদের। আবার পরক্ষণে হেসে উঠল আহান মনে। জলদি নিচে এই খবরটা সবার মাঝে পাচার না করা পর্যন্ত শান্তি হবে না তার মন। পূর্ব আমান যাওয়ার সাথে মেহেরিসের দিকে তাকিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে রাশভারী কণ্ঠে বলে উঠল, চলো। কোথায়? আজকে থেকে তুমি আমার সাথে থাকবে আমার বাড়িতে। এবার দেখি আমার কাছ থেকে আর কিভাবে নিজেকে দূরে সরিয়ে রাখো। মানে কোন বাড়ির কথা বলছেন? আমি তো বাড়িতেই আছি ইডিয়েট। বেশি পকপক না করে আসতে বলছি, আসো ফার্স্ট। মেহেরিস আর কথা বাড়ালো না। এই লোকের কথা বলা মানে নিজের পায়ে নিজে কুড়াল মারা। তার থেকে ভালো আপাতত যা বলছে তা করা ভেবেই পা বাড়ালো মেহেরিস। আমার এই চ্যানেলটা শুধুমাত্র আমার প্রিয় ভিউয়ার্সদের। আমি বলি না কখনো এই চ্যানেলটা আমার নিজের, আমি বলি এটা আমার প্রিয় ভিউয়ার্সদের। আপনাদের যে ভিডিওগুলো ভালো লাগবে অবশ্যই কমেন্টে বলবেন, আমি চেষ্টা করব সেগুলো আপনাদের সাথে শেয়ার করার। আমি রাগ করে থাকতে পারলাম না আপনাদের উপরে। আমি বলেছিলাম এই স্টোরিটা যদি 100 লাইক না পড়ে আমি এই স্টোরিটা ছাড়ব না। কই, আমি কিন্তু পারলাম না আপনাদের উপর রাগ করে থাকতে। লাইক, কমেন্ট, শেয়ার এগুলো করলে চ্যানেলের গ্রো হয়, রিচ বাড়ে। এজন্য আপনাদের বলি, যদি অসুবিধা হয় তাহলে এগুলো আপনারা করা দরকার নেই। আর যদি অসুবিধা না হয় তো অবশ্যই একটু কমেন্টে বলবেন ভালো খারাপ এটা সেটা। কারণ একটা স্টোরি যখন আপনারা দেখেন অনেক টাইম নেই কিন্তু, আর লেখাটা কিন্তু খুব সীমিত, তো চেষ্টা করবেন কিন্তু।